স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুনে 4 জন মারা গেছেন। তাদের কারো পরিচয় পাওয়া যায়নি। সোমবার দুপুরে এক টেলিফোন বার্তায় ফায়ার সার্ভিস জানায়, দুপুর 12:17 দিকে শাহজাদপুরে ভাটার এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর 1:04 দিকে। 6তলা হোটেলটির 2য় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের পর ওই আবাসিক হোটেল থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, 3 জনের সিঁড়িতে পড়েছিল। এ সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলে উল্লেখ করা হয়। ফায়ার সার্ভিস টিম এইমাত্র এসেছে। আপনারা দেখছেন যে পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি রাজনীতি করেন না আর এই পদেও আসতে চাননি। অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন তিনি। উপদেষ্টা, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম চিন্তা আসলো যে এটা সংস্কার দরকার আমাদের। অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন তিনি। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি। আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, দেশে অপরাধের পরিমাণ বাড়েনি, বরং আগের মতোই আছে। পরিস্থিতি যে অবনতিটা হয়েছে, অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন, আতঙ্কে আছেন, যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে, রাস্তাঘাটে অপরাধ বেড়েছে। এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে। আপনি বলছেন অবনতি হয়েছে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না। আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি, যে গত বছরের এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে, যেমন আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। কথা বলেন বাংলাদেশ ভারত প্রসঙ্গ নিয়েও। আর আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, এই দেশ থেকে আর কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত, তার বিচার হতেই হবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই, তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা, সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করবো। এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে, এটুকুই শুধু বলেছেন। তিনি রাজনীতি করেন না আর এই পদেও আসতে চাননি। প্রথম কথা, আমি রাজনৈতিক দল গঠন করি নাই, আমি তো এই পদে আসতেও চাই নাই। আমাকে অনুরোধ করেছে, বহুবারে করেছে, তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছে, সেটা দায়িত্ব নিয়েছে। এটা রাজনৈতিক পদ যদি হয়ে থাকে, এটা বাই ডেফিনিশন আমি রাজনীতি করি না। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছিল হাইকোর্ট। সেই রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রায়ের পর বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, এটা ছিল হয়রানি করার জন্য মামলা, আর বিগত সরকার এই মামলার কুশীলবদের ভালোভাবেই পুরস্কৃত করেছে। 2010 সালের তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি করে দুদক। এতে ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ করা হয়। আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 3 জনকে। ওই মামলায় 2018 সালে বেগম খালেদা জিয়া সহ 3 জনকে 7 বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 27 নভেম্বর এই মামলায় বেগম খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট। তবে এ নিয়ে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক করতে দুটো আজকে আপিল করেছিল। দুটো মামলাতেই আপনার হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করেছে, সে বহাল রাখছে। অর্থাৎ বেগম খালেদা এখানে জিতেছেন এবং দুদকের আপিল না রিজেক্ট করেছে, ডিসমিস করেছে। বেগম খালেদা জিয়ার আইনজীবী বলেন, নিছক হয়রানি করার জন্যই এই মামলা করা হয়েছিল, আর ভালোভাবে পুরস্কৃত করা হয়েছে মামলার সব কুশীলবদের। এই টোটাল মামলাটা একটা জিনিস দেখা যাচ্ছে যে
অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই। এই হারুনুর রশিদ যখন আয়ু হিসাবে সাক্ষী দেন, তিনি পরিষ্কার করে বলছেন যে আমার তদন্তকালীন সময়ে কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান এইরকম কোনো অভিযোগ করেন নাই যে বেগম খালেদা জিয়া বা অন্য কোনো আসামি তাদের অফিসিয়াল পজিশন ব্যবহার করে পাবলিক সার্ভেন্ট হিসাবে তারা কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে কোনো টাকা, কোনো ফান্ড সংগ্রহ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে আর মাত্র 2টি মামলা রয়েছে। কুমিল্লায় করা 3টি মামলার মধ্যে একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলা নিষ্পত্তি হলেই আইনি লড়াই শেষ হবে তার। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। জনসমর্থিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয়। দেশে বিরাজমান সংকট মোকাবিলায় একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনের বিকল্প নেই। রাজধানীতে সোমবার আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, এই জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। সোমবার সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে দেশের ক্ষতি তত হবে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব, সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। নতুন দল প্রসঙ্গেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যে দলটি হয়েছে তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের জীবনী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে নির্বাচিত সরকার এলে চলমান সংকট কাটবে। যে দেশের মানুষ প্রায় 15 থেকে 20 বছর ভোটাধিকার পায় নাই, সেই মানুষের ন্যূনতম ভোটাধিকার আমরা ফেরত দিতে পারি না। ভোটটার দিকে আমরা যদি যেতে পারতাম, আমার এটা নিজের বক্তব্য, দলের বক্তব্য, তাহলে সংকট কিছুটা হলো কাট। নির্বাচিত সরকার ছাড়া জনদাবি পূরণ সম্ভব নয়, আর জনগণের ভোটে গঠিত সরকারই দেশের চলমান সংকট দূর করতে পারবে বলেন বিএনপি নেতারা। ঐক্যবদ্ধভাবে যদি সামনের দিকে এগোতে পারি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীর নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। গত 18 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এই প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দেয়া রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে আদালত। গত 6 ফেব্রুয়ারি নিয়োগ বাতিলের রায় দেয় হাইকোর্ট। আর এই রায়ের পর থেকেই আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশের পাশাপাশি শাহবাগ ঘেরাও করা হয়। সেখানে পুলিশের জলকামান, লাঠিচার্জ ও টিয়ার শেলে আহত হন বেশ কয়েকজন। ঘেরাও করা হয় সচিবালয়েও। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতিমুক্ত আইনের কোনো তোয়াক্কা করেনি ছাত্রলীগ। সরকার পতনের পর দলীয় ছাত্র রাজনীতি বন্ধে প্রশাসন কঠোর হলেও ছাত্র শিবিরের কমিটি ঘোষণার পর তৎপর ছাত্রদল সহ অন্য সংগঠনগুলো। যদিও শিবির বলছে তারা লেজুর ভিত্তিক দলীয় সংগঠন নয়, আর শিক্ষার্থীরা জোর দিচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনে। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1999 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার জন্য রাজনীতি নিষিদ্ধ করা হয়। তবে শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনীতি নিষিদ্ধের আইনটি বন্দী হয়ে পড়ে কাগজে। প্রকাশ্য ছাত্র রাজনীতি শুরু করে ছাত্রলীগ। 2 দফা কমিটি ঘোষণা করে কার্যক্রম চালালে অভিযোগ ওঠে শিক্ষার্থী নির্যাতন সহ ক্ষমতাসীন দল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এজেন্ডা বাস্তবায়নের। গেল বছর কোটা বিরোধী আন্দোলনে সেই মাত্রা তীব্র হলে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। সরকার পতনের পর বিতাড়িত করা হয় ছাত্রলীগকে। শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র রাজনীতি বন্ধে কঠোর হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ছাত্র শিবির ঘটা করে কমিটি ঘোষণা করলে নড়ে চড়ে বসে অন্য ছাত্র সংগঠনগুলো। যদিও এ নিয়ে ভিন্ন ব্যাখ্যা আছে ছাত্র শিবিরের। আমরা বিশ্বাস করি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের মধ্য দিয়ে জাতীয় নেতৃত্বের জায়গায়
আমাদের সংকট তৈরি হতে পারে ভবিষ্যতে। ছাত্র রাজনীতির আমূল একটি পরিবর্তন আসুক, সংস্কার আসুক, ছাত্র রাজনীতি ছাত্র এবং শিক্ষার্থী বান্ধব হোক। এখন ক্যাম্পাসে তৎপর ছাত্রদল কমিটি না থাকলেও নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের দাবি শিবিরকে মোকাবেলা করতেই তাদের কার্যক্রম গতিশীল করা হচ্ছে। কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসে ছাত্র শিবিরের নতুন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কারণে আমাদের এখন মনে হচ্ছে যে না, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আমাদের ছাত্র দলের রাজনীতি প্রয়োজন। আমরা যারা ছাত্র দলের নেতাকর্মীরা এখানে আছি, তাদের বিরুদ্ধে এ ধরনের সিঙ্গেল কোনো অভিযোগও নেই যে ছাত্র দলের কোনো নেতা বা কর্মী কোনো শিক্ষার্থীকে কোনো অন্যায়ভাবে অত্যাচার করেছে। দীর্ঘদিন ক্যাম্পাস দখলে রাখা ছাত্রলীগ এখন নিষিদ্ধ, নেই বাম সংগঠনের তৎপরতা, তবে ক্রিয়াশীল ইসলামী ছাত্র আন্দোলন ও ভাসানী ছাত্র পরিষদ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা সাংস্কৃতিক বিপ্লবের কথা বলে গেছেন। তো সেই সাংস্কৃতিক বিপ্লবের যদি আমরা না ঘটাতে পারি তাহলে আমাদের এই বিপ্লবটা ব্যর্থ হবে। এখন ছাত্র সংসদ হইলে তাহলে যারা নেতৃত্ব স্থানীয় আসবেন, যারা নেতা হবেন, তারা সাধারণ শিক্ষার্থী নেতা হবেন, তাদের মাধ্যমে তাদের অধিকার আমরা আদায় করে নিতে পারবো প্রশাসনের কাছ থেকে। এদিকে ক্যাম্পাসে দলীয় ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখতে চান না বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শিক্ষার্থীরা। দেশের রাজনীতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ তাদের। একটা বৃহৎ প্রত্যাশা ছিল যে এই আন্দোলনের পরে আসলে অনেক কিছু পরিবর্তন হতে পারে। যতটুকু প্রত্যাশা ছিল সাধারণ মানুষের, সাধারণ স্টুডেন্টের, সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। যারা এই প্ল্যাটফর্মে হয়ে কাজ করছে তারাও ওইভাবে মূল্যায়িত হয় নাই। লেজুর ভিত্তিক রাজনীতি চাচ্ছে, তাদেরকে আমরা আপাতত সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই যে এটা আমাদের এখন না হোক। বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালুর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলছেন উপাচার্য। দাবি, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছেন তারা। আমার বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি ছাত্ররাও চায় না। বিষয়টা এই পর্যায়ে আছে। আর যদি ছাত্র সংসদ নিয়ে পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি করা যায়, সেটা পরবর্তী সময়ের প্রেক্ষাপটে সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে। প্রায় ৮,০০০ শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে আবাসন, অতিরিক্ত টিউশন ফি, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণা খাতে বরাদ্দসহ নানা সংকটের অবসান চান সাধারণ শিক্ষার্থীরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। ছাত্রলীগ কর্মীদের নির্যাতনে নিহত বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এলজিআরডি ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2025-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না আবরার। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকারের দেওয়া সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। 2019 সালের অক্টোবরে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। রমজানের দ্বিতীয় দিন আজ। ঈদের এখনও বাকি অনেক দিন, কিন্তু কেনাকাটায় পিছিয়ে নেই নগরবাসী। ছেলে মেয়ে সবারই পছন্দ আরামদায়ক ও আকর্ষণীয় পোশাক। ঈদের কেনাকাটায় মেয়েদের পছন্দ 3 পিস। তবে এবারে এই পোশাকে এসেছে বৈচিত্র্য। ঈদে চাই নতুন পোশাক, তাই তো রমজান মাস শুরুর সাথে সাথেই রাজধানীর বিপণী বিতানগুলোতে শুরু হয়েছে বেচাকেনা। প্রতিদিনই বাড়ছে ক্রেতার উপস্থিতি। ক্রেতা সমাগম চোখে পড়ছে গুলশানের পিঙ্ক সিটি শপিং মলে। এখানকার দোকানগুলো সেজেছে নতুন রূপে। ক্রেতাদের চাহিদা আর পছন্দের নানা ডিজাইনের পোশাকের প্রদর্শনীর নজর কাটছে সবার। আরামদায়ক ও আকর্ষণীয় নকশার পোশাকের প্রতি ঝোঁক নারীদের। সুতির কাপড়কে প্রাধান্য দিচ্ছেন তারা। পার্টিতে গেলে তখন আপনার সোফরা সিল্কের বা আপনার একটু এমব্রয়ডারি করা, তো এইসব ড্রেস পরা হয়। পাকিস্তানি আর ইন্ডিয়ান ড্রেসগুলো, বিভিন্ন ডিজাইনের যে ড্রেসগুলো আছে ওগুলো আমি পরি। লোন টাইপের ড্রেস, দিল্লি বুটিক্স, এগুলো একটু প্রেফার করছি সুতির মধ্যে। ক্রেতাদের পছন্দের তালিকায় ইন্ডিয়ান ও পাকিস্তানি 3 পিস, জানালেন বিক্রেতারা। ট্রেন্ডিং বলতে আপনার হেভি কাফতানটা হবে, কেফটা হবে, রেডি শাড়িটা হবে আর জ্যাকেটটা হবে। এই 4টা প্যাটার্ন আপনার সবগুলি এবার ঈদে হিট হবে। গারারা আসছে, সারারা আসছে, তারপর অর্গানজার অনেক কালেকশন আসছে। এগুলোর মধ্যে আর কি কাস্টমার ঝুঁকতেছে বেশি। মানজু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ। আমদানি করা ফলের দাম চড়া। সে সুযোগে রমজানের চাহিদা বাড়ায় দাম খানিকটা বেড়েছে দেশি ফলেরও। বিক্রেতারা বলছেন, রোজায় বিক্রি বেড়েছে তরমুজ, পাকা পেঁপে, পেয়ারার।
আপেল, আঙ্গুর, মাল্টার দাম বেশি হওয়ায় এবার দেশি ফলের বিক্রিও বেড়েছে। সারাদিন সিয়াম সাধনার পর ইফতারিতে কিছু ফলের আয়োজন চান সবাই, আর তা পুষ্টির চাহিদা পূরণে যেমন সহায়ক তেমনি ভাজা পোড়া খাবারের চেয়েও স্বাস্থ্যকর। কিন্তু ইফতারে সবার সে আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কি? বাজারে আমদানি করা ফলের দাম দেখলে তা মনে হবে না। কারণ বাজারে খুচরায় আপেল বিক্রি হচ্ছে মানভেদে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে, আর মাল্টা, নাশপাতি, কমলা ৩২০ থেকে ৩৪০ টাকা। আঙ্গুর বিক্রি হচ্ছে মানভেদে ৩৯০ থেকে ৫৫০ টাকা দরে, আর আনার বা ডালিম বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪৮০ টাকা কেজি দরে। মোটামুটি ফলের দাম বেশি আছে, আগের তুলনায় বেশি কিনতেছে এখন। আমদানি করা ফলের দাম চড়া, সে সুযোগে বিক্রি খানিকটা বেড়েছে দেশি ফল, আনারস, বরই, পাকা পেঁপে, পেয়ারার। কারণ বাজারে আনারস বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা পিস, পাকা পেঁপে ১২০ টাকা কেজি, মানভেদে বরই ৮০ থেকে ২২০ টাকা কেজি দরে, আর কলার ডজন ৭৫ থেকে ১৪০ টাকা। বিদেশে অনেক ফল হচ্ছে, আমরা দেশের ফল একটু কমে আছে, খুব বেশি না। চাহিদা বেড়েছে দেশে উৎপাদন হওয়া বিদেশি ফল, ড্রাগন, সাম্বাম ও স্ট্রবেরির। বিক্রি হচ্ছে ড্রাগন ৪৮০ থেকে ৫২০ টাকা, সাম্বাম ১৪০ থেকে ১৫০ টাকা, আর স্ট্রবেরি ৩০০ টাকা কেজি দরে। অন্যান্য ফলের দামও এখন অনেক বেশি। মৌসুম না হলেও বাজারে মিলছে কাঁঠাল, দাম প্রতিটির ৫০০ টাকা, আর জাম্বুরার পিস ২০০ টাকা। বেল প্রতিটি ৬০ থেকে ১৫০ টাকা, আর আতাফল ৩০০ টাকা। সফেদা ১৫০ টাকা কেজি। একটু আগের তো একটু বেচাকেনি বেশি হয়, দাম একটু হালকা একটু বেশি আছে। বাজারে এসেছে আগাম তরমুজ। কৃষকের প্রতি পিস হিসেবে বিক্রি করা এ রসালো ফল কারণ বাজারে বিক্রি হচ্ছে কেজি দরে। খুচরায় দাম ৫০ থেকে ৬৫ টাকা কেজি। সিলেট জাফলানের তরমুজ, এটা কেজি হিসাবে বিক্রি করি আমরা। বিক্রেতারা বলছেন, রমজানের শুরুতে দেশি ফলের দাম সামান্য বাড়লেও আগামী কয়েকদিনে তা কমে আসবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। গঙ্গার পানি বন্টন চুক্তি পর্যালোচনা করতে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠকে যোগ দিতে এখন কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল। ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তা পর্যালোচনা করতে কলকাতায় গেলেন তারা। সোমবার সকালে ভারতীয় সময় 11:15টায় পৌঁছান নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশের প্রতিনিধি দলের পাশাপাশি ভারতের নদী কমিশনের সদস্যরাও যৌথভাবে ফারাক্কা পরিদর্শন করবেন। মঙ্গলবার যাবেন ফারাক্কায় গঙ্গা নদীর এলাকায়। ফারাক্কায় গঙ্গা নদীতে পানির স্তর, পানির প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখবেন তারা। ৬ এবং ৭ মার্চ কলকাতায় ভারতীয় প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রতিনিধি দল। ৭ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশন JRCB'র সদস্য মোহাম্মদ আবুল হোসেন। ১৯৯৬ সালে যে গঙ্গা চুক্তি হয়েছে সেটা বাস্তবায়নের জন্য আমরা প্রতি বছর এটা ভিজিট করি। চুক্তি রিনিউ এখন আলোচনা হবে না, চুক্তি রিনিউয়ের জন্য একটা টেকনিক্যাল কমিটি হবে, তারা আলোচনা করবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে নাটকীয় বাকবিতণ্ডার পরেও আমেরিকার সাথে খনিজ সম্পদ নিয়ে চুক্তিতে সই করতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রবিবার লন্ডনে ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলনের পর বিবিসিকে কথা বলেন তিনি। খনিজ চুক্তির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র যদি প্রস্তুত থাকে তাহলে ইউক্রেন সই করতে প্রস্তুত। তিনি আশাবাদী কিয়েভ ও ওয়াশিংটন সম্পর্ক ইতিবাচকভাবে অব্যাহত থাকবে। এর আগে যুক্তরাজ্যের লন্ডনের সম্মেলনে ইউক্রেন যুদ্ধের অবসান ও দেশটির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জোট গঠন করছে ইউরোপ। আর এই উদ্যোগে যুক্তরাষ্ট্রকে সাথে রাখতে চান তারা। একই সাথে ৪ দফা পরিকল্পনার ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে অভিযান শেষে ব্রিফিং করছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবস্থার উন্নতি হবে এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে, মানে ভর্তুকি মূল্যে না, আমরা যেটা টিসিবির আন্ডারে ভর্তুকি মূল্যে করি, তারা বাজার মূল্যে ট্রাকে মাল বিক্রি করছে। ওটাও নিশ্চয়ই আপনারা এখানে কিছু কিছু মিডিয়াও কভার করেছেন, সেগুলো নিয়ে কভার করেন যে বাজারে চাহিদাকে, সরবরাহ ব্যবস্থাকে সহজ করার জন্য মানে কোম্পানি কর্তৃক বাজারে পণ্য বিক্রি করছে। কারণ আমরা তাদের সাথে এঙ্গেজ হচ্ছি, একসাথে সংযুক্ত থেকে বাজার ব্যবস্থাকে শুধু তেল কেন্দ্রিক না, আমাদেরকে তো শুধু তেল কেন্দ্রিক নিয়ে চিন্তা করলে হয় না, আমাদেরকে সামগ্রিকভাবে বাজার ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করতে হয় এবং সকল কিছু নিয়ে চিন্তা করে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন। আশা করি এই তেলের সংকটটাও
সহসা মিটে যাবে ইনশাআল্লাহ। চলছে বিসিবির 18তম বোর্ড সভা। মিটিংয়ের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, আমরা জানি আজ বিসিবির মিটিংয়ে কোচ সহ 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। মিটিং নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আজকের যে মিটিংটা সেটা 1:30 থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের প্রায় 1 ঘন্টা আগে মিটিংটা শুরু হয় এবং সেখানে সরাসরি সব পরিচালকদের থাকতে বলা হলেও 2-1 পরিচালক বাদে মোটামুটি সবাই আছেন। তবে 2-1 যারা আসতে পারেনি বা যারা নেই আজকের বোর্ড মিটিংয়ে তারা জুমে যুক্ত হয়েছেন। বেশ কিছু সিদ্ধান্ত আজকের বোর্ড মিটিং থেকে আসার কথা ছিল এবং আছে, এবং এইটি বোর্ড মিটিংটাকে আসলে খুব বেশি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে, কারণ এখানে সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানকার পারফরমেন্স মূল্যায়নের কথা রয়েছে এবং যে কোচ আছেন ফিল সিমন্স তার ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে একটা সিদ্ধান্ত আসার কথা রয়েছে। ফিল সিমন্সকে রেখে দেওয়া হবে নাকি নতুন কোনো কোচ খোঁজা হবে। তবে একটা বিষয় আমরা যতটুকু তথ্য পেয়েছি, কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার সাথে বিসিবি চুক্তিটা বাড়াচ্ছে। তারও আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার সাথে প্রথম চুক্তিটা করা হয়েছিল, কিন্তু তার সাথে চুক্তিটা বাড়াচ্ছে বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই বিষয়টা আমরা কিছুটা হলেও জানতে পেরেছি এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট দলের যে কেন্দ্রীয় চুক্তি, বাৎসরিক যে চুক্তি, সেই চুক্তিটাতে আসলে মুশফিক মাহমুদুল্লাহকে রাখা হবে কিনা এটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল এবং তাদেরকে রেখেই আপাতত কেন্দ্রীয় চুক্তিটা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে সেটা হয়তো বোর্ড মিটিং শেষে আরও বেশি স্পষ্ট হওয়া যাবে। তবে তারা যদি অবসরে যান, এই দুজন ক্রিকেটার, তখন তারা যে সময়টাতে অবসরে যাবেন তখন থেকেই তাদের চুক্তিটা বাতিল হয়ে যাবে। এই পন্থায় বোর্ড আগাচ্ছে এবং সেই দিকেই বোর্ড সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং এছাড়াও বেশ কিছু বিষয় আলোচনা করার কথা রয়েছে বোর্ডের। সেই সিদ্ধান্তগুলো হয়তো বোর্ড মিটিং শেষে আপনাদেরকে আমরা জানাতে পারবো। মামুন, নিশ্চয়ই মিটিং শুরু হলে আমরা আরও তথ্য জানতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।